আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম। আসলে প্রায় ২ মাস আসা হয় না। তার সবসময়ই আসলে মনে হয় যে আসবো। আসলে সময়টা মেলানো একটু কঠিন হয়ে যায়। আর তারপরে তো কাজ থাকে। আমি জানি আপনি খুব ব্যক্তিগত একটা কাজে ব্যস্ত ছিলেন, জি। সেটা আমি জানি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, মানে একদম মানে খুব কাছাকাছি মানে ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়। এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল 1986 বা 87 সালের দিকের ঘটনা এটা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা। আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা। রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই, 0.5 কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে। অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই। আচ্ছা। তো উনি বেশ মানে খুব দক্ষ একজন ডোম ছিলেন, মানে খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেমগুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে একটু ড্রিঙ্কস করে নেন আর কি। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ওনার বিষয়টা ছিল ভিন্ন। উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না। আচ্ছা। এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় কাজটা করতে পারতেন। ওনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ। এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেমগুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনা ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্স্যাক্ট বলা মুশকিল, 86 বা 87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়। আচ্ছা। প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ পাওয়া যায়। আচ্ছা। এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। তো হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, মানে প্রচণ্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরাই ওনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচণ্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন যে ওনার দুটো চোখ, মানে চোখ আমরা যে আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলেও যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্যভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক রাসেল ভাই, সবার কাছে একটু অবাক লাগে। এবং তখনই রাজবাড়ী জেলার যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ এসে বলল যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, মানে হয়তো বা 0.5 কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো। তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময়ে পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে, ওইটা একটা বেওয়ারিশ লাশ, পরিচয় ছিল না, দ্রুততার সাথে কর দেওয়া হবে, তাই যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। সেই নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। ভাই নিতাই ডোমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে, মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনেই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন।
আচ্ছা, এরকম যাই হোক, হয় না সাধারণত। এরকম হয় না সাধারণত, কিন্তু হ্যাঁ। কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। হুম হুম, তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না, হুম, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না, যার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। হুম, তো এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা, মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে ওনার যে ওয়্যারলেস সেটটা ছিল, যে ওয়াকিটকি ছিল, হুম, হুম, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকিটকিতে হয়তো বা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে, কথা একটু অস্পষ্ট আসছে। তো উনি চিন্তা করলেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো জরুরি মেসেজ আছে কিনা হুম, হুম, একটু রিপ্লাই দিয়ে আসি। হুম, তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা, তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে, হুম, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। হুম, তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা, তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব? হুম, লাশ তোমাকে থাপ্পড় মারো এটা কিভাবে? সম্ভব না নিশ্চয়ই আসলে, তুমি হ্যাঁ। এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। রাইট, বলে না, তো এই যে দেখেন আমার মুখের দিকে তাকান, তখন দেখা যায় রাসেল ভাই ওনার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, মানে হুম, এত জোরে চড় মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসেও মারতে পারে, হুম, হুম, কিন্তু পুলিশ অফিসার উনি খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে বা আনন্দের উৎসবগুলোতে হুম, আমরা মাঝে মাঝে জড়ি খেলা খেলতাম আর কি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো বা অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চিকচিক করে আর কি, হুম, হুম, মুখে হুম, টুকে হুম। লেগে থাকে। জি, তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা, তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন, হুম, এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে। হুম, তার মানে সত্যি এই হাত দিয়ে চড় মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো। তো নিতাই ডোম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না, এখন কাটতে তো হবেই, তার না এটা তো আমাদের নিয়ম, যেভাবে পারো লাশ কাটো। হুম, হুম, রাসেল ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই হুম, তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি হুম। বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। হুম, হুম, ওখানে পাশাপাশি 2টো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি, তাদের কবর দেওয়ার জন্য। হুম। আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে, সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই 2টা পাশ আছে ওই জায়গাটাতে, এবং এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা, সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন রাসেল ভাই কবর দেওয়া যখন হয়ে যায়, স্বাভাবিকভাবে ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, সে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে। তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না, কিন্তু এটা যখন কন্টিনিউ ঘুরতে থাকলো, তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকিয়ে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল, ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা, সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নাই। তো এইটা দেখে উনি প্রচণ্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরও কয়েকটা ঘটনা ঘটে। যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন, তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে ধরে। এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে, কিন্তু চোখ দেখা যায় না।
আচ্ছা। মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখনো একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন। একটু ভয় মানে উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, তখন রাসেল ভাই ওনার ঘরেই ঘটনা ঘটা শুরু করলো, কারণ উনি বিপদনিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে। আচ্ছা। এবং উনি যখনই পাশে তাকাতেন তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরতো, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন যখন চলে আসতো তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এইটা ওনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার প্রথম মানে যেই রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে, তারা বলেছে সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। আচ্ছা। তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই 3 দিন ঘটেছিল। আচ্ছা। 3 দিন পরে আর ঘটে নাই, 3 দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। রাসেল ভাই ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে, এবং বলছে যে তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, আমার কবরটা অন্য জায়গায় দে, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে এই বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো তখন হলে বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দিই। তো রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে, যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে করতে হয়। এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রেবেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেন নাই, না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল। তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে এই কবর লাশ ঠিকই আছে, 4-5 দিনে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা। এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে, এবং ওই নিতাই ডোম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাই ডোম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। আচ্ছা। তো আসলে ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করেন বা এরকম তন্ত্রমন্ত্র সাধনা করেন, আমরা অনেক সময় শুনেছি, এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার বছরের পুরাতন একটা বিষয়, যে তাদের কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা তাদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান। জি। এই ধরনের ঘটনা মানে অনেক হাজার হাজার বছর আগের থেকেই ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো ওনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের ওইখানে সরিয়ে নিয়ে আসেন, এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়ি ছিল কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। আচ্ছা। এবং ওনার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। পরে উনি এই কিছুদিন রাজবাড়িতে আসছিলেন, এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান, এবং তারপরেই এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে ভাই নিতাই ডোম অনেকদিন জীবিত ছিলেন। তো যখন ওনার কবরটা সরিয়ে আনা হয় তারপর থেকে ওই ধরনের ঘটনা আর ওনার সাথে কোনো দিন ঘটে নাই। এখনও ওনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিকভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আর কি রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তালহা, জি। প্যারানর্মাল সোসাইটি গ্রুপের পক্ষ থেকে আসছি।
তো রাসেল ভাই, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো সে মূলত ঢাকার বাইরে থাকে। হুম হুম সে ঢাকায় আসছিল এই জন্য যে ঢাকায় থেকে সে কোনো একটা রুম ভাড়া নিয়ে পড়াশোনা করবে, তারপরে কোনো টিউশনি মিউশনি করে তারপরে তার হাত খরচ চালা নিবে, মানে ব্যাচেলর লাইফটা যেরকম হয় আর কি। হুম হুম তো সে যখন আসবে তো তার সাথে আরও দুজন ফ্রেন্ড ছিল। তো তারা তিনজন ফ্রেন্ডের মধ্যে দুইজন ফ্রেন্ড হচ্ছে ঢাকার দিকে রওনা হয়েছিল, যে ওরা মানে কোনো রকম একটা ব্যবস্থা করে তারপরে একবারে তাদের যত কিছু আছে সব কিছু নিয়ে তারপরে তার আরেকজন যে বন্ধু আছে তাকে নিয়ে চলে আসবে। হুম তো একজন তো ছিল আমার বন্ধু, আরেকজন তার সাথে যে ছিল সেই ছেলেটা মানে হিন্দু ধর্মের ছিল, একটা হিন্দু ছেলে ছিল আর কি। হুম তো তারা যখন ঢাকায় আসে তারা প্রথমেই আসে হচ্ছে আপনার পুরান ঢাকার দিকে। তো পুরান ঢাকায় এই জন্য আসে যে এখানের যেই হোস্টেলগুলো বা এখানের যে রুমগুলো ভাড়া দেওয়া হয় সেই ভাড়াগুলো তুলনামূলক অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভাড়াগুলো কম। তো এই জন্য তাদের বাজেটে যেন কোলায় যায় ব্যাপারটা, তারা যেন ঠিকঠাক মতো থাকতে পারে, এই জন্য তারা পুরান ঢাকাতেই বাসাটা খোঁজা মানে শুরু করে। তো পুরান ঢাকায় আসার পর তারা বিভিন্ন জায়গায় এরকম বাসা খোঁজাখুঁজির পর তারা সারাদিন না পেয়ে মানে পায় নাই বিভিন্ন কারণে, হয়তো তাদের বাজেটে কোলায় নাই বা অনেকে নিতে চাচ্ছিল না তিনজন বলে। হ্যাঁ, তারা তিনজন একটা রুমে থাকতে চাচ্ছিল, এরকম বিভিন্ন ঝামেলার কারণে তারা থাকতে পারে নাই কোথাও, আচ্ছা কনফার্ম করতে পারেনি। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তারা একটা বাসার নিচ দিয়ে যাচ্ছিল। তো সেই বাসার নিচে যে দারোয়ান ছিল সেই দারোয়ানকে মানে তারা একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করছে যে আচ্ছা চাচা, এই আশেপাশে আপনার জানা মতে কোনো হোস্টেল বা ব্যাচেলর ভাড়া দেয় এরকম কোনো বাড়ি আছে কিনা? যদি আপনার জানা থাকতো তাহলে আমাদের একটু উপকার হতো, আমরা বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসছি। তো দারোয়ান তাদেরকে নিয়ে বাসার ভিতরে গেছে। বাসার ভিতরে গিয়ে এই বাড়ির যে মালিক সেই বাড়ির মালিকের সাথে তাদের মানে দেখা করায় দিছে, আর বলছে যে আপনি একটু কথা বলেন তাদের সাথে। তো বাড়ির মালিকের কাছে নেওয়ার পর তারা দুজন ছিল, তো তাদের মানে ভালো মন্দ জিজ্ঞাসা করে। শুরুতেই ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলছে যে আচ্ছা বাসা ভাড়া নিবা ভালো কথা, বাট তোমরা মানুষ কয়জন? হুম হুম তো বলছে যে হ্যাঁ আমরা আজকে দুজন আসছি, পরে কনফার্ম হয়ে গেলে আমরা আর আমাদের আরেকজন আসছে, তাকে আমরা নিয়ে আসবো, মানে আমরা মোট তিনজন। হুম হুম তো রাসেল ভাই, একটা জিনিস মানে পয়েন্ট করে রাখতেছি যে এই বাড়িওয়ালার সাথে তাদের যে এখন কথাবার্তা হচ্ছে এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করে দেবো যে সেই কথাটা কেন বলছিল যে তোমরা কয়জন আসো। আচ্ছা, তো তাদেরকে বলছে যে ঠিক আছে, তোমরা যদি থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই। তোমরা দেখতেই পারতেছো এই বাসার এখন মানে যে অবস্থা, সেখানে সব গোডাউন, মানে সব জায়গায় বিভিন্ন ধরনের মাল সামানা রাখা আছে, মানে হাঁড়ি পাতিলের বস্তা রাখা আছে, মানে এটা একটা গোডাউনের মতো। তো তোমরা ডিরেক্টলি মানে একদম থার্ড ফ্লোরে চলে যাও। থার্ড ফ্লোরে গেলে তোমরা দক্ষিণ পাশে দেখবে একটা রুম আছে। হ্যাঁ, সেই রুমে তোমরা দেখে আসো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মানে যতটুকু সাধ্য, যতটুকু দিয়ে থাকতে পারলে তোমরা খুশি, ততটুকুই ভাড়া তোমরা দিও তোমাদের সন্তুষ্ট মতো, মানে তাদের উপর কোনো ভাড়া প্রেশার নাই, নির্ধারিত করে নেই। তো তারা যখন গেছে তখন হচ্ছে মাগরিবের আজানের একটু আগ মুহূর্তে আর কি। তো বাসাটা যখন দেখতে গেছে রুমটা মানে দরজাটা খুলেই তারা বুঝতে পারছে যে এই রুমের মধ্যে প্রায় বছর খানেক ধরে কেউ থাকে না, এখানে যে কারো বসবাস নাই এটা তারা দেখেই বুঝতে পারছে। বিভিন্ন জায়গায় মানে ময়লা পড়ে আছে, মাকড়সার জাল পড়ে আছে। তো তারা আরেকটু ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পর ভিতরে যে আরেকটা গেট ছিল, ওই গেট খুলে যখন ঢুকছে তখন দেখছে যে একটা মহিলা মানে জড়ো হয়ে, তার গায়ে 3 পিস ছিল, মাথায় একটা ওড়না ছিল, সে জড়ো হয়ে মানে মানে একদম আঁটোসাঁটো হয়ে শুয়েছিল একদম। তো তাদেরকে দেখে ওই মহিলা শোয়া থেকে উঠে গিয়ে বলছে যে বাসা দেখতে আসছো, আচ্ছা ঠিক আছে দেখো, এটা বলেই সে মানে চলে গেছে বাসা, মানে রুম থেকে চলে গেছে। তো তারা বিষয়টা তেমন একটা মাথায় নেয় নাই, যেহেতু বাসার নিচে লোকজন আছে, সেহেতু এই মহিলা যদি বাসারই কেউ হয় তাহলে তারা তো জানেই যে এই মহিলাটা কে। তো তারা তেমন একটা মাথায় নেয় নাই যে এই মহিলাটা কোত্থেকে আসলো বা এখানে এইভাবে কেন শুয়েছিল, তারা তেমন একটা ব্যাপারটা মাথায় নেয় নাই। তো তারা রুম টুম সব দেখছে, রুম টুম দেখার পর তাদের মনে হয়েছে যে ঠিক আছে, আমরা তিনজনের জন্য এই রুমটা পারফেক্ট, আমরা এটাতে থাকতে পারি, যেহেতু আমাদের উপর প্রেশারও নেই টাকা পয়সার। তো বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে যে আচ্ছা আঙ্কেল, আপনি কনফার্ম করেন, আমরা 1 সপ্তাহের মধ্যে চলে আসতেছি। তো 1 সপ্তাহ পর তার যে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে তারা মোট 3জন। তো একজনের কথা তো বললামই যে আমার ফ্রেন্ড, আরেকজন হিন্দু একটা ছেলে ছিল, আর একটা ছেলে ছিল যে একটু ধার্মিক টাইপের, মানে নামাজ কালাম পড়তো, এই জন্য আমি ধার্মিক বললাম আর কি। তো তারা 3জন চলে আসে। তারা 3জন আসার পর ওই বাসা যখন উঠে তখন মানে টানা 1 মাস 1.5 মাস তারা একদম নর্মালি চলতেছিল, মানে খুবই ভালো, তাদের কোনো টেনশন নেই, কোনো রকমের খারাপ কিছুও দেখতেছে না, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু
1.5 মাস পর তারা একটা জিনিস খেয়াল করে যে মাঝে মাঝে রাতের বেলা তাদের ওয়াশরুমের যে মানে ভেজা স্যান্ডেলটা আছে, সেই ভেজা স্যান্ডেল কিন্তু রাসেল ভাই যদি স্যান্ডেল ভেজা থাকে তাহলে সেটা যদি কেউ হাঁটে তাহলে সেটার আওয়াজটা কিন্তু ভিন্ন হয়। সাধারণভাবে হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, কিন্তু ভেজা স্যান্ডেল কিন্তু মানে মানে অন্য ধরনের একটা আওয়াজ হয়, মানে বোঝা যায় যে এটা একটা ভেজা স্যান্ডেল। তো এই জিনিসটার আওয়াজটা বেশি খেয়াল করে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা, যার থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি, সেই জিনিসটা বেশি খেয়াল করে। তো একটা জিনিস বলিনি রাসেল ভাই, যে ওই হিন্দু যে ছেলেটা ছিল সেই ছেলেটা কিন্তু কখনো প্যারানর্মাল কোনো বিষয় সে কখনো ফেস করে নাই। তো তার এইসব বিষয় মানে জিনিস কখনো বিশ্বাসী হয় না, আর সে মানে মানে খুব সাহসী একটা মানুষ। তো এই কথা শোনার পর তার কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হয়েছে, আর তাকে বলছে যে মানে তাদের মধ্যেই মানে ব্যাপারটা একটু হাসাহাসি করে বলছে যে তোর কি মনে হয় যে জিনরা এতই পয় পরিষ্কার যে একদম জুতা পরে হাঁটাহাঁটি করবে, বাথরুমে যাবে জুতা পরে, বাথরুম থেকে বের হবে জুতা পরে, এতই পয় পরিষ্কার ওরা? মানে একটু মজা করে বলছে, উড়া দিছে কথাটা। তো ঠিক আছে, ও বুঝে নিছে যে আচ্ছা ঠিক আছে আমার শোনায় মানে শুনতে ভুল হয়েছে হয়তো। তো তারপরে আমার ফ্রেন্ড তার কিছুদিন পরে যে জিনিসটা মানে একটা স্বপ্ন সে দেখতো, হঠাৎ করে একটা স্বপ্ন সে দেখা শুরু করছে। স্বপ্নটা এমন ছিল যে তারা যে ফ্লোরে শুয়ে থাকে, যে ফ্লোরে তাদের কোনো খাট ছিল না, ফ্লোরে তারা বেড করে শুয়ে থাকতো। তো ওই মানে তারা দুইজন বাকি যে দুজন ফ্রেন্ড তারা একসাথে শুইতো, আর সে একটু আলাদা হয়ে শুইতো আর কি। তো তার পাশে একটু জায়গা খালি ছিল। স্বপ্নে সে দেখতো যে ওই যে মহিলাটা যারা যে মানে বাসা যখন দেখতে আসছে তখন যে মহিলাটাকে শুয়ে থাকতে দেখছিল, সেই মহিলাটা সেম জামা পরা, হ্যাঁ, তার দিকে ঘুরে খুব মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে, মানে এমনভাবে যেন সে কোনো সাহায্যের আবেদন চাচ্ছে। তার মুখটা একদম মলিন ছিল, কিছু একটা বলতে চাচ্ছিল সে, এরকম মানে মুখটা করে আছে। তো স্বপ্নটা যখন দেখছে, তো ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা ওই হিন্দু ফ্রেন্ডটাকে বলছে যে আমি ওরে দেখছি, আমি ওই মহিলাটাকে দেখছি। তো ওই হিন্দু ফ্রেন্ডটা বলছে যে এটা একটা নর্মাল ব্যাপার, আমরা অনেক সময় এরকম স্বপ্নে দেখি, একটা মানুষকে একবার দেখে তাকে আমরা স্বপ্ন দেখতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার, এটা এত ঘাবড়ানোর কি আছে। তো আচ্ছা ঠিক আছে, স্বপ্নকে আমি স্বপ্নভাবে নিলাম, তারপরে সেটা মানে মানে বাদ দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে। তো কিন্তু সেকেন্ড দিনই ভাই একদম মানে একদম পরের দিনই সে সেম জিনিসটা আবার দেখলো, যে ওই মহিলাটা তার পাশে শুয়ে আছে, আর পাশে শুয়ে ওরকমভাবেই মানে করুণ দৃষ্টিতে তাকে আছে, কিছু একটা বলতে চাচ্ছিল, সাহায্যের আবেদন চাচ্ছিল, মানে একটা মুখ নিয়ে সে শুয়ে আছে। তো সেকেন্ড দিন দেখার পর তার মনে একটা খটকা বাজছে যে আমি ঠিক আছে একদিন দেখলাম ভালো কথা, কিন্তু লাগাতার 2 দিন সেম জিনিস কেন দেখলাম? তখন তার মনে হয়েছে যে আমাকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে, বা আমাকে কি কোনো এই স্বপ্নের মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে যে এই বাসায় কিছু আছে বা কিছু ঘটতে চলছে আমাদের সাথে, এমন কোনো মেসেজ আমাকে দেওয়া হচ্ছে কিনা। তো সেই দিন মানে সেই স্বপ্নটার মানে তার ফ্রেন্ডকে বলে নাই, কারণ ওরা সবসময় মজা করে উড়া দেয় সব কিছু। একদম তার পরের দিনই মানে থার্ড দিন, মানে লাগাতার 3 দিন এই স্বপ্নটা দেখলো আর কি। তৃতীয় দিন যেই স্বপ্নটা দেখছে যে সেই মহিলাটা সেভাবেই শুয়ে আছে, মানে তার দিকে ওইভাবেই তাকায় আছে, কিন্তু যে জিনিসটা অতিরিক্ত দেখছে সেটা হচ্ছে তার পায়ের সামনে একটা শূকর দাঁড়ানো ছিল। আচ্ছা, একটা ইন্টারেস্টিং, খুব আজব ব্যাপার এটা। এটা একটা শূকর দাঁড়ানো ছিল, আর শূকরের হাতে একটা ধারালো অস্ত্র বা এমন কিছু ছিল যেটা দিয়ে মানুষকে আঘাত করলে সে মারা যাবে, এমন কোনো ধারালো অস্ত্র ছিল। আর সেই মহিলাটা তার দিকে তাকায় এরকমভাবে মানে করুণ দৃষ্টিতে তাকায় ছিল। তো এই দিন স্বপ্নটা দেখে তার ভয় লাগছে যে না, এটার একটা মানে আছে, অবশ্যই এটার একটা মানে আছে, নাহলে আমি লাগাতার এরকমভাবে আমাকে একটা জিনিস বারবার দেখানো, হ্যাঁ, এটার একটা অবশ্যই একটা মানে আছে। তো তার যে একটা ধার্মিক ফ্রেন্ড ছিল, সেই ধার্মিক ফ্রেন্ডটাকে বলছে যে ভাই আমি এরকম জিনিস বারবার দেখতেছি। আর এই মহিলাটাকে যখন আমরা বাসায় আসছিলাম তখন আমরা দুজন এই মহিলাটাকে বাসায় দেখছিলাম, যে এই মহিলাটা বাসায় শুয়ে আছে, আমি সেম জামা কাপড়ই তাকে দেখছি। তো ওই ফ্রেন্ডটা বলছে যে আচ্ছা যেহেতু এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নের তাবিরের ব্যাপার, সেহেতু এটা যেমন তেমন একটা ব্যাখ্যা করে দিলে কিন্তু এটা ঠিক হবে না, যেহেতু উল্টাপাল্টা তাবির করলে সেটাও সত্যি হয়ে যেতে পারে। তো এমন কাউকে জিজ্ঞাসা করব যে স্বপ্নের তাবিরের ব্যাপারে খুব অভিজ্ঞ, এমন কোন হুজুরের কাছে গিয়ে তারপরে সেটা আমরা তার কাছে যদি জানাই তাহলে সে যেটা বলবে সেই অনুযায়ী আমরা চলতে পারবো, সেটা আমাদের জন্য ভালো হবে। তো তখন তারা হয়তো কাউকে পায়নি এরকমভাবে, তো সেটা শেয়ার করা হয় নাই অল্প সময়ের মধ্যে। তো কিছুদিনের মধ্যে মানে তারা হোস্টেলটা মানে ছুটিতে পায়, একটা ছুটিতে তারা হোস্টেলটা ছেড়ে যার যার বাসায় চলে যায়। যার যার বাসায় চলে যাওয়ার পর যখন তাদের ছুটিটা শেষ হয় তখন ওই যে তাদের হিন্দু একটা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে, সেই হিন্দু ফ্রেন্ডটা মানে একদিন আগে চলে আসে, তাদের একদিন আগে চলে আসে, হয়তো টিকিটের কোনো সমস্যার কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে বাকি দুজন একটু পরে লেট করে আসে, বাকি সে একদিন আগে চলে আসে।
তো হোস্টেলে চলে আসার পর বা তার রুমে চলে আসার পর সে রুম টুম গোছগাছ করে তারপরে নিজের মতো কাজ করতেছিল। সন্ধ্যার দিকে সে পড়তেছিল, তার পড়ার টেবিলে পড়তেছিল। হুম। সে খেয়াল করছে যে তার রুমে কেউ আলতো করে নক করতেছে, তার রুমের গেটে কেউ নক করতেছে। তো স্বাভাবিক সে গেল, যে কেউ নক করতেই পারে বাসায়, যদিও কোনো হয়তো দারোয়ান হতে পারে, বাড়িওয়ালা হতে পারে, যদিও এখানে কেউ থাকে না, বাট হতে পারে কেউ। তো নর্মালি ব্যাপারটা নিয়ে সে গেটের সামনে গেল, গেট খুলে যেটা দেখলো এই সেই মহিলা, যেই মহিলাকে সে মানে বাসায় যেদিন ঢুকছিল, সে যেই মহিলাকে শুয়ে থাকতে দেখছিল, এটাই সেই মহিলা। সেই মহিলা এসে তার কাছে মানে কান্না কান্না করে বলতেছে যে বাবা, আমার ছেলে এখনো বাসায় আসে না, ও এখন বাসায় আসতেছে না, ওর একটু খুঁজে বের করো, ওর একটু খুঁজে বের করো। এটা বলেই ওই মহিলা সিঁড়ি দিয়ে নিচে দৌড় দিছে। আচ্ছা। তো ওই মানে ওই ছেলেটা মানে কোনো কিছু চিন্তা করে না যে আমি কি যাব নাকি যাব না, বা এই মহিলাটাকে আমার ফ্রেন্ড স্বপ্ন দেখছে, সেদিনও আমি দেখলাম। মানে তার ভিতরে ওই প্রশ্নগুলোর থেকে বেশি আসতেছিল যে মানবতার খাতিরে আমি চলে যাই, আমি তাকে সাহায্য করি, ছেলেটাকে খুঁজে বের করি। তো ওই মহিলাটার পিছনে পিছনে যাচ্ছিল সে, তাদের মধ্যে মানে পার্থক্যটা বেশি ছিল না। মানে সে এতটুকু পার্থক্য ছিল যে সে যদি গেট থেকে বের হয়ে মানে এদিক সেদিক তাকায়, তাহলে ওই মহিলাটাকে দেখতে পারবে আর তাকে ফলো করতে পারবে যে সেই মহিলাটা কোন দিকে যাচ্ছে। তো সে ওই মহিলাটার পিছনে পিছনে দৌড়ালো, দৌড়িয়ে সে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার পর দেখলো যে আশেপাশে খুব মানে একদমই খালি জায়গা, সেখানে আশেপাশে ওই বাসার আশেপাশে কোনো গলিও নাই যে সে ঘুরে চলে যাবে, একটা লম্বা রুট, কোনো জায়গায় ওই মহিলাকে দেখলো না। তো সে ফিরে আসলো, ফিরে আসার পর দারোয়ানকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা চাচা, আপনি কি এখানে কোনো মহিলাকে দৌড়ায় যেতে দেখছেন কিনা? তো তখন চাচা তাকে বলছে না, আমি কাউকে দেখিনি, আমি ভাবছি যে তুমি হয়তো কোনো প্রয়োজনে নিজেই দৌড়ায় চলে গেছো, হয়তো কোনো প্রয়োজনে। কিন্তু চাচা জানতো, মানে দারোয়ান চাচা জানতো এই বাসায় কি হয়েছিল বা এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে দারোয়ান জানতো, কিন্তু তাকে কিছু বলে নাই, কোনো একটা কারণবশতই হয়তো বলে নাই, হয়তো বুঝতে পারছে যে সে ভয় পাবে এমন কিছু। তো সে বাসায় ফিরে আসে, রুমে ফিরে আসার পর তার ফ্রেন্ডকে ফোন দেয়, যে ফ্রেন্ডটা মানে আমার ফ্রেন্ডকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি ওই মহিলাকে আবার দেখছি। ওই মহিলা গেট খুলে আমাকে সাহায্যের আবেদন করতেছিল, তার ছেলেকে খুঁজতে বলতেছিল। আমি যখন নিচে গেছি তখন তাকে পাই নাই, অথচ তাকে আমার দেখার কথা। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তুই ঘাবড়াইস না, আমরা আসতেছি আজকে ভোর রাতের মধ্যে বা মাঝরাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাবো, আমরা তোর কাছে চলে আসবো, তুই আজকে রাতটা একটু ওয়েট কর। কিন্তু রাসেল ভাই, এই রাতটায় যে তার জন্য এত একটা ভয়ঙ্কর একটা রাত হয়ে যাবে সেটা কেউ জানতো না। সে রাতেবেলা কোনো একটা মানে রাতেবেলা তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যখন ওয়াশরুমে যায় রাসেল ভাই, তার ঘাড়ের মধ্যে মানে সে বসা অবস্থা ঘাড়ের মধ্যে ফিল করতে পারে যে মানে বাতাসে যদি কোনো পশম বা চুল যদি তার ঘাড়ের মধ্যে এসে টাচ করে, সে যেরকম অনুভব করবে, সে সেরকমভাবে অনুভব করতেছিল যে তার ঘাড়ের মধ্যে কিছু একটা লাগতেছে। তো সে উঠে যায়, উঠে গিয়ে দেখতে পারে যে যেই মহিলাটাকে তার প্রথমে দেখছিল, যেই মহিলাটা তাকে সাহায্যের আবেদন করছিল, সেই মহিলাটার গায়ে যে জামা ছিল, সেই জামাটা পরেই একটা লাশ ঝুলে আছে, যার কোমর থেকে মাথা পর্যন্ত মানে একটা মানুষ কুঁজো হয়ে থাকলে যেভাবে ঝুলে থাকে সেভাবে ঝুলে আছে, আর তার মুখটা দেখা যাচ্ছে না, পুরোটা চুল দিয়ে ঢাকা ছিল। সে সহ্য করতে পারতেছিল না, সে যতই সাহসী হোক সে সহ্য করতে পারতেছিল না। কিন্তু অল্প তাকানোর মধ্যে সে যেটা দেখছে সেটা তার ওই মহিলার গলার মধ্যে, ওই মহিলার গলার মধ্যে খুব মোটা করে একটা মানে রক্ত জমাট হয়ে থাকলে যেরকম দাগ হয়ে থাকে সেরকম একটা দাগ হয়েছিল। আচ্ছা। তো ভাগ্য ভালো যে ও সেন্সলেস হয়ে যায় নাই, ওর সাহস ছিল, সেন্সলেস হয়ে যায় নাই। ও রুম থেকে বের হয়ে খুব দ্রুত বাসা থেকে নেমে কোনো একটা টঙের দোকানে গিয়ে সে সিগারেট খেয়ে মানে নিজেকে একটু রিকভার করার চেষ্টা করতেছে, মানে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে আমি ঠিক আছে, যা দেখছি ওকে, বাট এখন আমি ঠিক আছি, মানে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে। তো রাতের বেলা মানে ভোর রাতের বেলা ওর ফ্রেন্ডরা আসছে, ওর ফ্রেন্ডরা আসার পর ওরা দেখছে যে রাস্তার মধ্যে ঘুরতেছে, বাসায় নাই, ওর রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। তো বলছে যে কী ব্যাপার, তুই এখানে কেন এত সকালবেলা? তুই তো এত সকালবেলা ঘুম থেকে ওঠার মানুষও না, তুই এত সকালবেলা এখানে কেন? পরে বলছে যে গতকাল আমার সাথে এগুলো হয়েছে, আমরা যাকে বাসায় এসে দেখছিলাম, যে মহিলাটাকে দেখছিলাম, সেই মহিলাটাকে আমি লাশ হয়ে ঝুলে থাকতে দেখছি ওয়াশরুমে আমার পিছনে, তার চুল আমার ঘাড়ে এসে লাগছে, আমি পুরোপুরি ফিল করছি সেটা, আমি নিজের চোখে দেখছি। তো তখন তারা তিনজনই ভয় পাইছে, যে ধার্মিক ফ্রেন্ডটা ছিল সেও ভয় পাইছে যে ঠিক আছে, এতদিন এত কিছু শুনে আসছি, আজকে আমাদের সাথে এরকম কিছু হয়েছে। তো তখন বুঝতে পারছে যে এই বাসায় নিশ্চিত কিছু খারাপ কিছু আছে, যেটার কারণে এই বাসা কোনো ভাড়া হয় না বা এই বাসার এখন গোডাউন বানায় ফেলছে। তো তারা সরাসরি বাড়ির মালিকের কাছে যায়,
বাড়ির মালিকের কাছে গিয়ে বলে যে আমরা এরকম কিছু ফেস করছি, আমাদেরকে একটু সত্যটা বলেন যে এই বাসায় কি হইলো বা এমন কেন আমরা এরকম দেখছি, আপনি কিছু জানেন কিনা। তো তখন বাড়ির মালিকটা একটু লজ্জিত হয়ে গেছে বা মানে একটু নত হয়ে গেছে তাদের কাছে। তারপরে তারা বললো, মানে বাড়ির মালিক তাদেরকে বললো যে বাবা, তোমরা যখন প্রথম দিন আসছো তখন আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কয়জন, তো তখন তোমরা যখন বুঝলা 3 জন, তখন আমার একটু নিজের ভিতরে একটু বিশ্বাস জাগছে যে তোমরা যেহেতু 3 জন আসো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। বাট এই বাসার যে স্টোরিটা সেটা আমরা তোমাদেরকে বলতেছি, বাট আমি তোমাদেরকে রাখছি এই জন্য যে আমার বিশ্বাস ছিল যে তোমরা যেহেতু 3 জন আসো তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু এখানে একজন যারাই থাকছে এই পর্যন্ত, একজন যারাই থাকছে তার এরকম কোনো সমস্যা হয়েছে, কিন্তু যখন গ্রুপ মিলে যখন কারা ছিল তখন তারা কোনো খারাপ কিছু ফেস করে নাই। তো এই জন্য আমি তোমাদেরকে রাখছিলাম। তো বলছে যে এখানে যেটা হয়েছিল, এই বাড়িটা খুবই পুরনো। তো এই বাড়িটা যখন নতুন ছিল, মানে তখন এই বাসার ভাড়াটিয়ার, পুরো বাসাটাই ভাড়া ছিল, ভাড়াটিয়ার থাকতো এখানে। তো এই রুমে একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিতে মানে স্বামী স্ত্রী আর তাদের একটা মানে ছেলে ছিল, যেই ছেলেটা মানে সাবালক, যে একা একা চলাফেরা করতে পারে, ভালো মন্দ বুঝে, এতটুকু বয়স হয়েছে। তো তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো, ওই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তো একদিন ওই তাদের ছেলেটা মানে বাসার বাইরে ছিল, রুমের বাইরে ছিল, তখন ওই ছেলের চাচা আর ওই তার বাবা ওই মহিলাকে মানে গলায় গামছা বেঁচে, তারপরে দুজন দুই দিক থেকে টেনে তারপরে তাকে মেরে ফেলে। আর মারার পর তাকে ওই ওয়াশরুমের যে ভেন্টিলেটর আছে বা যেটা থেকে বাতাস টাতাস আসে, যেটা আমরা বলি, ওই ভেন্টিলেটরের সাথে তাকে ঝুলে রাখছিল, যেটা সে যেভাবে দেখছিল তাকে আর কি, ওই হিন্দু ছেলেটা যেভাবে দেখছিল ঠিক সেভাবে ঝুলা রাখছিল। তো এটা অনেক বড় একটা ক্রাইম ছিল রাসেল ভাই, যেটা আমি রিসার্চ করার কোনো প্রয়োজন মনে করি নাই, যেহেতু এটা বাংলাদেশে এখন অনেক জায়গায় অনেক কিছু এরকম অনেক কাহিনী আছে, এই জন্য আমি এটা রিসার্চ করার তেমন একটা প্রয়োজন মনে করি নাই। তবে রাসেল ভাই একটা কথা, যে আমি এর আগেবার যখন আসছিলাম আমি ঠাকুরগাঁওয়ের একটা মানে ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা বলছিলাম, সেটার মানে প্রমাণ বা ওই জায়গার একটা ছবি আমি আনতে ব্যর্থ হয়েছিলাম, যেহেতু ওটা আমার থেকে অনেক দূরে। কিন্তু এটা যেহেতু পুরান ঢাকা আর আমার নাগালের ভিতরে ছিল, তো আমি অ্যাড্রেস নিয়ে ওই বাসায় যাই। ওই বাসায় গিয়ে আমি মালিককে পাই না, বা আমি কাউকে চিনি না, কোনটা মালিক কোনটা দারোয়ান আমি কিছু বুঝতে পারিনি। তো কারোর সাথে আমার কথা হয় নাই। তো আমি একটু মানে পাশের বাসার ছাদে উঠে আমি ওই বাসার 3rd ফ্লোর, মানে যে রুমটায় সমস্যা হয়েছিল, ওই রুমের বাইরের সাইড থেকে একটা ছবি তুলে নিয়ে আসছি, মানে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি রাসেল ভাই ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে 86 বা 87 সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে, বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই 3 জন মিলে তারা একটি নৌকা নিয়ে ওই মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে 12টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ
ওই যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে 20-25 জন লোক ওদেরকে ডাকছে, জি জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বলল যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো যে আর একটু সামনেই তো, এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকায় একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, জি যে তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজব্যান্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজব্যান্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠালো, উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজব্যান্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, প্রায় 1 কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, জি সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না। এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না, মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে যে তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না। তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেজনে ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। কারণ ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরপরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। জি তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে 2 জন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায় না, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যেই বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের 2টো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই আচ্ছা যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে, এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা এবং ওই যে সাথে যে বরবেশের যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা 2 জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই যে বর এবং বধূ বেশে যে ছিল, এরা 2 জন মিলে ওই 3 জনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই 3 জনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে 2টা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন 5 ব্যাটারির লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের 3 জনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো। তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ 3টা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন।
কিন্তু যারা আচ্ছা, ফিরছিল ওরা কিন্তু আচ্ছা, কেউ আচ্ছা, নৌকায় আচ্ছা, 5 জনকে আচ্ছা। দেখে নাই, দেখেছে আচ্ছা। 3 জনকে। হুম, হুম, হুম। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে। তখন ওরা চিন্তা করছিল আমাদেরকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন হচ্ছে ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। হুম, হুম। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে যে কোনো আচ্ছা। সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন আচ্ছা। ওখান থেকে অচেতন অবস্থা তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে ওদিকে নিয়ে যায়। তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারে না, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাইয়ের কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এরশাদ উত্তরা থেকে। জি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। রাসেল ভাই, আমরা যারা মানে হিউম্যান বিইং, আমাদের তো অনেক প্যারানর্মাল ঘটনা আমাদের লাইফে হামেশা ঘটে, যেগুলো আমরা বলি। কিন্তু আমরা কেউ কেউ হয়তো দেখা যায় যে কুকুর পালি বা বিড়া পালি, এদের লাইফেও কিন্তু প্যারানর্মাল ঘটনা মাঝে মধ্যে ঘটে, আমরা কিন্তু এটা নোটিস করি না। এটা আমার বাসার একটা বিড়াল নিয়ে ঘটনাটা আমি বলতে যাচ্ছি লিসেনারদের জন্য। বিড়ালটার ওর নাম ছিল জেনি। তো ওকে আমি নিয়ে আসছিলাম রোড থেকে। ও ইট ওয়াজ লাইক তখন হয়তো 1 মাস বয়স হবে ওর। একটা গাড়ি নিতে পড়তে যাচ্ছিল, তো তখন ওকে সেভ করে নিয়ে আসি। তো আমার বাসায় সাধারণত আমরা মানুষ খুব কম, আমি, আমার মা, বড় ভাইয়া, ভাবি, এই 4 জনই। তো তারপর এরা কেউ বিড়াল পছন্দ করতে, বা যাই হোক, আস্তে ধীরে এটা আস্তে 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 সবার মনোযোগ আকর্ষণ করে, কারণ ওর বিহেভিয়ারের জন্য। ও খুবই সফিস্টিকেটেড ছিল, সে তার টয়লেট হলে সে বাইরে গিয়ে করতো। এরকম করতে করতে প্রায় 5-6 মাস হয়ে গেল। তো একবার আমার ছোটো ভাই আমার বাসায় আসলো, ওর সাথে ওর বাচ্চা, ওর ওয়াইফ আসছে, ওর বাচ্চাটা আসছে 3 বছর বয়স। শি ওয়াজ সো এক্সাইটেড বিড়ালটা দেখে, এবং সে বিড়ালটা ছাড়া ঘুমাবে না। বেসিক্যালি জেনি ঘুমতো আমাদের কিচেন রুমের স্টোরে, ওর জন্য একটা টুকরির মধ্যে বিছানা করা ছিল, সে তার সময় হলে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়তো। এবং সকালবেলা যার মতো ওকে ফিডার দুধ খাওয়ানো হতো নর্মালি। তার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার ছিল, যেমন মাছটার মধ্যে যদি মাছ দিতাম খেতে, ওটাকে চটকায় সুন্দর করে লবণ টবণ দিয়ে দিতে হতো আর কি, এছাড়া সে খেত না। দুধটা ফিডারে দিলে খেত, এরকম। সো সি ওয়াজ সো কিউট। তো যেদিন আমার ছোটো ভাইয়ের মেয়ের নাম আইজা, ও আসার পরে ও ঘুমাবে না জেনিকে ছাড়া। তারপর কি করলাম, জেনিকে বারান্দায় রেখে আসলাম। তো আমার ছোটো ভাইয়ের ওয়াইফ বললো যে ও জেনি চলে গেছে, তো বাসা নেই। দেন শি ওয়েন্ট ফর স্লিপ। তো সকালবেলা সাধারণত জেনিকে দুধ দিতাম। তো আমি বারান্দায় গেছি, অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য একটু দুধ গরম করে নিই, হালকা গরম করে নিই। বারান্দায় গেলাম, কিন্তু গিয়ে দেখি যে জেনি নেই, বারান্দায় নেই। ওর টুকরিটা উঠে দেখলাম তার মধ্যে অল্প কিছু ওর জাস্ট গায়ের পশম, আর বা ওর মনে হয় কানের অল্প একটু জাস্ট পরে, কোনো ব্লাড নেই, কিচ্ছু নেই ওখানে। আই ওয়াজ সো শকড। আমি প্রথমে ভাবছিলাম 4 তলা থেকে হয়তো পড়ে গেছে, কিন্তু যখন দেখলাম যে না, কিছু কিছু জিনিস পড়েছে, তখন বুঝলাম যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট কিছু একটা হয়েছে। তো আমি এটা বের করার জন্য আমি ওদিনকে সারাদিন ঘুরে আমাদের উত্তরের আশেপাশে থেকে একটা বিড়াল, একটু বড় সাইজের, ওটা আমি ম্যানেজ করলাম।
এবং ওদিনকে রাত্রে ঠিক জেনিকে যেভাবে রেখেছিলাম ওভাবে ওকে রাখলাম। তো আমি বাচ্চাদের খেলার জন্য যে ছোট মশারি তার মধ্যে কোনোভাবে ওটাকে ঢেকে ঢেকে আমি বারান্দার এক কর্নারে জেনিকে রেখে দিয়েছি, জেনি না, যে নতুন যে বিড়ালটা নিয়ে আসছি ওটাকে রাখলাম, আর আরেক কর্নারে আমি ওটার মধ্যে ঢুকে এয়ার গান নিয়ে বসেছিলাম যে দেখেছি কী হয়। সো বসতে বসতে অনেক রাত হয়ে গেছে, লাইক 2 o'clock, মানে মোর দেন 2 o'clock, 2:45, 3টার মতো হয়ে গেছে। তো আমার একটু ঝুমনিও লাগছিল। তো হঠাৎ করে এই যে বিড়ালটা নিয়ে আসছিলাম ও ডাকতে শুরু করছে। তখন আমি ভালো করে তাকলাম, দেখি যে আমাদের উত্তরের ওদিকে বিল্ডিংগুলো সাধারণত 6 তলা 7 তলা এরকম হয়, আর আমি যেখানে থাকি ওখানে বিল্ডিংগুলো কিন্তু ব্যাক টু ব্যাক, একটা বিল্ডিংয়ের পিছন দিক আর একটা আমাদের বিল্ডিংয়ের পিছন দিক সেম, ওর মধ্যে গ্যাপটা খুব কম। তখন দেখতে পেলাম যে একটা পাখি ইজ লাইক, আমরা তো চিল সবসময় দেখি কিন্তু চিলের চেয়ে অনেক বড়, এবং এটা ঠোঁটটা ছিল আরও বড়, এবং ওটা কিভাবে গ্রিলের ফাঁক থেকে আসলো উইদাউট এনি সাউন্ড, যে সাউন্ডটা আমার কানে আসেনি। তো দেখলাম ওটা বিড়ালটার মানে প্রায় উপরে। তখন আমি করছি কি ওই এটা দিয়ে আমি ওকে শ্যুট করলাম, এর কানের মধ্যে গুলি ভরা ছিল, শ্যুট করলাম, কিন্তু সে পড়ে গেল একবার, পড়ে গিয়ে সে উল্টা আমার দিকে মানে আসতে শুরু করছে, সে লাফায় আমার দিকে আসতে শুরু করছে। তখন আমি ঘরের মধ্যে ঢুকে আমি স্লাইডিংটা বন্ধ করে দিয়েছি। স্লাইডিং বন্ধ করে দেওয়ার পরে তার যে অবস্থা আমি দেখলাম, তার ঠোঁটটা ছিল অনেক বড়, এবং এই পাখি আমার জীবনে আমি কখনো দেখিনি, নট ইভেন ইন ইমেজ অর কোথাও তার কোনো পিকচার, কোনো এই ধরনের পাখি আমি দেখিনি। তো স্লাইডিং ডোরের গ্লাসের মধ্যে সে ঠোকরাতে শুরু করছে, এবং ইট ওয়াজ লাইক রেডিকিউলাস অনেক। তো আমি তাকে বিভিন্নভাবে ভয় দেখায়, সে যাচ্ছেই না। তারপর কী করলাম, বার্নিশ করে, যে ওটার স্পিড ছিল বাসায়, ওই স্পিড আমার একটা গেঞ্জির মধ্যে ঢেলে ওটার মধ্যে আঙুন ধরে দিয়ে যেই ওটার সামনে দিলাম গ্লাসের এই পাশে, তখন রাস্তায় করে বের হয়ে গেল। তারপরে দেখলাম যে ও চলে যাওয়ার পর আমি আর কিছুক্ষণ ওয়েট করলাম যে তারপর ফিরে আসি কিনা, দেখলাম যে না, আর ফিরে আসেনি। পরের দিন ওই বিড়ালটাকে ছেড়ে দিলাম বাইরে। সো ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি রাসেল ভাই। ধন্যবাদ রাসেল ভাই। আমি শাওন, আজিমপুর থেকে এসেছি। জি। আমি আজিমপুর আমি এখন থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি মাগুরাতে। আমার ঘটনাটা বা আমার কাহিনীগুলো ওইখানেই ঘটছে। ভূত এফএমের সাথে আমি অনেক দিন ধরেই আসলে আমার নিজের যোগাযোগ আছে, আমি নিয়মিত গল্পগুলো শুনি, আর এর মধ্য দিয়ে আমার মনে হলো যে না, আমি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করতে। জি, আমরা ঘটনায় চলে যাই তাহলে। হ্যাঁ, আমাদের বাড়িতে আমাদের যে ঘটনাটা, সেটা আমার বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করেই আসলে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের বাড়ির আশেপাশে খুব বড় বড় গাছ একটা সময় ছিল। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক 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 পুরাতন গাছগুলো আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় ছিল। যেটা আমরা আমাদের বাড়িতে দেখেছি যে আমাদের বাড়ির একটা পারিবারিক গোরস্থান আছে, এবং গোরস্থানের চার সাইড দিয়ে আপনার বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশবাগান, এমনকি বড় বড় 2টা তেঁতুল গাছও ছিল। আমাদের বাড়িতে চারপাশ দিয়ে যেভাবে গাছগাছালি ছিল, আমাদের বাড়িটা একটু উঁচু জায়গাতে, সেখানে দেখা যেত যে আপনার মাঝে একদমই সন্ধ্যার পরপরই একদমই চারপাশে অন্ধকার হয়ে আসতো। জি। মানে তেমনভাবে আসতো না, সূর্যের আলোটা সেভাবে পৌঁছাতো না। এখন অবশ্য সেই জায়গাটা একটু চেঞ্জ আসছে, কিন্তু যখন এমন আমরা ছোটোবেলায় ছিলাম, আমরা ওই আম গাছ বা আমের সময়, আম বা কাঁঠালের সময় যে ঝড় টড় হতো, আমরা ওটা কুড়াইতে যাইতাম, এরকমের ব্যাপারগুলো হতো। এখন যে বিষয়গুলো আসলে আমরা ফেস করতে থাকলাম একটা সময়, যে মাঝে মাঝে দেখতাম যে আমাদের ওই আম কুড়াইতে গেলে ঝড় হচ্ছে, আম প্রচুর পরিমাণে আম পড়ছে, আমরা বুঝতে পারছি যে শব্দ হচ্ছে, আমরা যে দেখি যে আম নাই। ঘটনাটা কি, মানে এমনভাবে কিছু কিছু ইয়াটা চলতে থাকে। আমরা তো এগুলো মনে করছি কেউ আশেপাশ থেকে এসে এগুলো কুড়াই নিয়ে যাচ্ছে। এরপর থেকে কিছু কিছু দিনে দেখা যেত কেউ আমার কোনো ভাই গেছে আম কুড়াইতে, বা ওই সাইড দিয়ে একটু হাঁটাচলা করতেছে, তারা কিছু কিছু শব্দ শুনতে পাচ্ছে, এবং মনে হচ্ছে তাদের সাথে সাথে কেউ
ঘুরছে এরকমের, বা আশেপাশে লেগে চলাচল করতেছে এরকমের কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু এইগুলোকে অত বেশি বড় প্রায়োরিটি না দিলে পরেও তারপরেও কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের ভিতরই একটা অসুবিধা, মানে ছোটো ছিলাম তো মনে হচ্ছিল যে কেন একটা ঝামেলা হচ্ছে কি না, ঝামেলা হচ্ছে কি না। একটা সময় দেখা যেত যে আমার আব্বু বা আমার চাচারা যদি এরকমের বড় বড় মাছ একটা সময় কিনে নিয়ে আসতো রাতের বেলায়, ওই দিন রাতেই প্রতিটা বাড়ি বা আমাদের ঘরেগুলোতেই দেখতাম যে টিনের চাল আপনার ইট পড়তেছে বা অন্য কিছু এসে লেগে খুব শব্দ করতেছে, এরকমের কিছু কিছু ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকে। এরকমের আমি যেমন একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে গেছে। আমাদের তখন ঘরগুলো আপনার বেড়ার ঘর ছিল, ফাঁকা জায়গা, যে এই জায়গাটাই আপনার দেখা যেত যে আমি হঠাৎ করে একদিন ঘুম ভেঙে উঠছি, আমার এই ফাঁকা জায়গা দিয়ে আমি হঠাৎ করে চোখ গিয়েছে, যাওয়ার পরে দেখি যে কেউ একজন এসে তখন আনুমানিক রাত 3টা বাজবে এমন একটা সময়। জি। আমাদের হঠাৎ করে দেখি যে কেউ একজন এসে আমার সামনে বেশি দাঁড়ালো, পিঠ মোড়া দিয়ে, পিঠের দিক থেকে দেখছি, সাদা ড্রেস পরা। হঠাৎ করেই সে চুলটা ছেড়ে দিল এবং চুলটা একদম আস্তে করে পা দিয়ে বেয়ে মাটির সাথে লেগে গেছে। আমি ছোট থাকার কারণে খুবই ভীত, মানে ভয় পেয়ে গেছি, সাথে সাথেই আপনার ঘুমিয়ে পড়ছি। এটা ছিল আমার সাথে ঘটনা। পরবর্তী দিনে এটা মূলত আমরা ওই বছরটাই যেটা ফেস করছি যে এই বর্ষার সময়তেই বেশি এটা দেখা যেত, যে হঠাৎ করেই আমার ভাই আপনার আম কুড়াইতে গেছে বৃষ্টি ঝড়ের সময়। এখন দেখে যে সব জায়গায় গাছগাছালি অনেক নড়াচড়া করতেছে, কিন্তু পাশেই যে বাঁশবাগানটা আছে এই বাঁশবাগানের কোনো বাঁশই নড়তেছে না, কিন্তু বাঁশের কয়েকটা বাঁশ হেলে এসে একদম ইসের সাথে মাটির সাথে লেগে আছে। একটু অস্বাভাবিক মনে হওয়ার কারণে ভাই একটু ঘাবড়ে গেছে যে কি কাহিনী, কি এরকমের। হঠাৎ করে তাকিয়ে দেখে যে না, কিছু একটা মনে হচ্ছে দেখতেছে। তাড়াতাড়ি আপনার সে লেগে ওইখান থেকে বের হয়ে আসে, কিন্তু মানে স্পষ্টভাবে সে ওইখানে ওইটা বুঝতে পারে না যে আসলে কী দেখেছে। বাড়িতে এসে আমাদের চাচাদের কাছে সবার কাছে একটু আসলে ঘটনাটা বলে। এটা বলার সাথে সাথে আমরা নিজেরাও অনেক কিছু বলতে থাকি যে আমরা এরকমের কিছু দেখতেছি, আমি এরকম দেখছি। আর একজন বলে যে না, সে যখন হাঁটাহাঁটি করতেছে তার পাশে অনেক কিছু যে যাচ্ছে। এই ঘটনাটা তখন আমাদের বাড়িতে মোটামুটি একটা সবার ভিতরে একটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি করে। এরপর পরে আমাদের চাচারা যে হুজুর ডেকে নিয়ে আসে। হুজুর ডেকে নিয়ে আসার পরে যেটা দেখা যায় যে হুজুররা কিছু করার পর আমাদের জানায়, যে আমাদের চাচাদেরকে বা আব্বুদেরকে জানায় যে আসলে এই আমাদের বাড়ির মাঝখান দিয়ে আপনার একটা জিনের যে রাস্তা, জিনের চলাচলের যে রাস্তাটা, এটা আমাদের বাড়ির পুরো মাঝখান দিয়ে যাওয়া আসা করতেছে। সো আমরা যদি এখন ওইটাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সমস্যা হতে পারে। তা এখন এটার এরকম কথা শুনে আমার এক চাচা একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল, উনি কাছে না আমি এগুলো মানি না। আসলে আমাদের বাড়ির পাশেই যে তেঁতুল গাছ ছিল, উনি আসলে বলতেছে এইসব ঝোপঝাড়ের কারণে আমাদের আসলে এরকম ঝামেলা টামেলা হচ্ছে, কেটে ফেলি। তো উনি আসলে আমাদের পরের সপ্তাহে আমাদের বাড়িতে পাশের যে তেঁতুল গাছটা ছিল, তেঁতুল গাছটা কেটে ফেলে। এখন তেঁতুল গাছটা কেটে ফেলার পর থেকে আমাদের বাড়িতে আশেপাশ থেকে প্রতিদিনই আমাদের সন্ধ্যার পর থেকে যেটা দেখতাম যে কোনো রকমেরই আপনার শব্দ আমরা করতে পারতাম না, মানে এক্সিকিউটেড করতে পারতাম না। আসতেছে আমাদের মনে হচ্ছে যে ধূপ করে একটা শব্দ আসতেছে, সাই 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 করে শব্দ আসতেছে, আবার থেমে যাচ্ছে, তো আবার একটা চিন 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 শব্দ আসতেছে। তা আবার আমাদের আর কি এটা এমনভাবেই আমাদের বিরক্ত করা শুরু করলো যে আসলে আমরা ছোট ছিলাম, আমাদের বড়রাও এটাকে আর কি বিরক্তিকর একটা পর্যায়ে নিয়ে চলে আসলো। এরপরে আবার হুজুরদের ডাকা হলো এবং পরবর্তীতে ওনারা নিজেরাও কিছু বন্ধ দিল, যেটাকে ওই যে গ্রামের যেটা হয় যে বিভিন্ন রকম কলমা পড়া বা সোড়া টোড়া পড়ে চারপাশে একটু এটি ফুটু দিয়ে দেন আর কি কিছু তাবিজটা চারপাশে দিয়ে দিল। এরপর থেকে আস্তে 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 আমাদের এই প্রভাবটা কেটে গেল। এখন আপাতত আমাদের বাড়িতে যে আশেপাশে বড় বড় গাছগুলো ছিল সব কেটে ফেলা দিয়ে হয়েছে এবং মোটামুটি ফাঁকা একটা জায়গায় অবস্থান করতেছে। এই ছিল আমাদের বাড়ির অবস্থাটা। এখন সেইখান থেকে আমরা আর কি কিছুটা হলো পরিত্রাণ পেয়েছি। জি বলুন রাসেল ভাই, থ্যাংক ইউ। আমি ফারহান ফ্রম উত্তরা। জি। আমি আজকে যে স্টোরিটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমি ওর নামটা একটু বলতে চাচ্ছি রাসেল ভাই। ওর নাম হচ্ছে সুপ্রিয়।
তো আমার স্টোরিটা হচ্ছে এরকমের, ও আমার ফ্রেন্ড যখন ভার্সিটিতে পড়তো, ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো জি। ওরা একটা ফ্ল্যাটে 3টা ফ্রেন্ড মিলে থাকতো। তো সাডেনলি ওরা বাসায় ওঠার 2-3 দিনের মাথায় ওদের ওই 3 জনের ভিতরে একজন, যে আপনার মানে রাতের বেলা শুতে গেছে, তো হঠাৎ করে ওর মানে চোখে এরকম একটা ফিল হয়েছে যে ও কাউকে, একজন বয়স্ক বৃদ্ধ মহিলা যে একজন সাদা কাপড় পরে বসে আছে। তো ঘুম ঘুম চোখে ফার্স্ট টাইম ও জিনিসটা ওইভাবে নোটিস করতে পারেনি, ও ঘুমায় গেছে। সেকেন্ড ডেতে যেটা হয়েছে, সেম জিনিসটা ও আবার ফিল করছে। ফিল করার পরে ও পরের দিন ঘুম থেকে উঠে বাকি যেই দুজন ছিল, আমার ফ্রেন্ড এবং আরেকজন, ওদের সাথে ঘটনাটা শেয়ার করলো। শেয়ার করার পরে ওরা জিনিসটা আসলে ওইভাবে নেয়নি, ওরা ফান মনে করছে, ফান মনে করে ওই ফ্রেন্ডের সাথে মজা করছে। জি। তো এর কিছুদিন পরে যেটা হলো, এরপরে কন্টিনিউয়াসলি ওই ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে এবং ও অনেক ভয় পেতে থাকে, বাট ও জিনিসটা কারোর সাথে এক্সপোজ করতে পারে না, শেয়ার করতে পারে না, বিকজ সবাই ওর সাথে মজা করছে। জি। এরপর যেটা ঘটেছে, এরপরে ওর হঠাৎ করে খুব জ্বর চলে আসে। জ্বর চলে আসায় ও ওর গ্রামের বাড়িতে মুভ করে। দেন বাসায় বাকি থাকে 2 জন। তো এই 2 জন, বাসায় রুমও 2টা রাসেল ভাই। তো 2 জন 2 রুমে শুতে গেছে। তো আমার যে ফ্রেন্ড সুপ্রিয়, ওর সাথে ঘটনাটা ঘটছে। তো ও জিনিসটা আবার ফেস করছে, ও দেখতেছে সেম, যে এরকম একজন বৃদ্ধ মহিলা বসে আছে এবং ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো খুব স্ক্যার্ড হয়ে যায়, খুব ভয় পায়। দেন পরের দিন বাকি যে আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথে ঘটনাটা শেয়ার করে এবং ওরা 2 জন মিলে নিজেদের ভিতর ডিসকাস করে পাশের ফ্ল্যাটে যারা থাকতো, আমি আরেকটা নাম মেনশন করতে চাচ্ছি, রাসেল ভাই, জান্নাত, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ওর সাথে ঘটনা শেয়ার করার পরে ও বলতেছে, আমি আসলে তোমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি তোমাদের বাসায় যে বুয়া কাজ করে, বুয়ার কাছে জিজ্ঞেস করলে তুমি বেটার কিছু জানতে পারবা। দেন ও ওদের বাসার বুয়ার কাছে জিজ্ঞেস করে। দেন বুয়ার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারে সেটা এরকম ছিল যে ওই বাসায় আগে একজন বৃদ্ধ মহিলা থাকতো, উনি বৌদ্ধ ধর্মের ছিলেন। তো উনি ওখানে প্রতিনিয়ত পূজা করতেন। তো একদিন পূজা করা অবস্থায় উনি ওখানে সাডেনলি মারা যায়। তো এরপর থেকে যারাই ওইখানে আসে, ওই ফ্ল্যাটে আসে, সবাই মোটামুটি অল্প কিছুদিন থাকার পরে ওই বাসাটা ছেড়ে দেয়।